হ্যাঁ, এখন বলি। তো এই যে ওল্ডেস্ট বা এল্ডেস্ট চাইল্ড নিয়ে কথাবার্তা বলছে। তো সেইখান থেকে আনসারটা আমার বের করতে হবে। শুনি কি বলে? Generally less well adjusted because they never get over the arrival of a younger sibling. Right, but on a positive note, some studies claim that they were thought to be good at nurturing. So, সাম স্টাডিজ, কিছু স্টাডি বলে দে আর গুড এট নার্চারিং। নার্চারিং মানে কি? যত্ন, কেয়ারিং, যত্ন। সো অপশনগুলো থেকে কেয়ারিং এটা হবে এটার জন্য আনসার। certainly in the past, when people had large families, they would have been expected to look after the young. এই যে মানে অতীতকালে যখন পাঁচটা লার্জ ফ্যামিলি ছিল, আমাদের সবারই ফ্যামিলিতে এরকম থাকে যে আগের জেনারেশনগুলো চারটা পাঁচটা করে ভাই বোন, তখন এল্ডেস্টদেরকেই সেই দায়িত্বটা দেওয়া হতো বাকিদের যত্ন নেওয়ার জন্য। এই কথাটাই ইনি বলতেছে। Ones. There isn't such a clear picture for middle children, but এখন মিডিল চিলড্রেন নিয়ে কথা বলবে। one trait that a lot of the studies mention is that they are easier to get on with than older. দে আর ইজি টু গেট অন উইথ দ্য ওল্ডার সিবলিংস, মানে কি? তারা ইজিলি অন্য সবার সাথে মিশে যায়। এখন এইটাকে আমি কি বলবো? এখানে কিন্তু এক্সট্রোভার্ট বলতে কোনো ওয়ার্ড নাই। একটা ওয়ার্ড আছে আউটগোয়িং। আউটগোয়িং মানে কি? একটু বাইরে ঘোরাফেরা করতে পছন্দ করে। কিন্তু মানুষের সাথে মিশতে পারে সেটা বোঝানোর জন্য একটা পারফেক্ট ওয়ার্ড এখানে আমি দেখতে পারতেছি। সেটা হলো কোঅপারেটিভ। Or younger siblings. Generally eager to please and helpful, although that's certainly not accurate as far as my family goes. My middle brother was a nightmare, always causing fights and. এই যে দেখেন, এখন আপনি কনফিউজড হয়ে যেতে পারেন যে ও তো বলতেছে আমার মিডল ইয়াঙ্গার ব্রাদার নাইটমেয়ার ছিল, খারাপ কথা বলতেছে। এটা কিন্তু ওর পার্সোনাল এক্সপিরিয়েন্স। ও আগেই বলে দিচ্ছে হাউএভার মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স ডোন্ট অ্যালাইন উইথ ইট, মানে ওর এটার সাথে মিল খায় না। কিন্তু আমার সবসময় আনসারটা খুঁজতে হবে ইন জেনারেল স্ট্যাটিস্টিক্স বা স্টাডি কি বলতেছে, কারণ এখানে ওরা একটা সার্ভে বা স্টাডি করে পার্সোনালিটি ট্রেটগুলো মেলাচ্ছে এক একটা পার্সনের সাথে, চাইল্ডের সাথে। Envious of whatever I had. As I said, none of this seems to relate to my own experience. I'm the youngest in my family, and I don't recognize myself in any of the studies I've read about. I'm supposed to have been a sociable and confident child. এই যে সে নিজের কথা বলতেছে, আই এম দ্য ইয়াংগেস্ট ওয়ান ইন মাই ফ্যামিলি, এবং আমি সবসময় সোশিয়েবল অ্যান্ড কনফিডেন্ট চাইল্ড। মানে কি সোশিয়েবল? বাইরে মানুষের সাথে মিশতে পারে। তাহলে কোন ওয়ার্ডটা এখানে ম্যাচ করে? সেলফিশ ম্যাচ করে না, ইন্ডিপেন্ডেন্ট ম্যাচ করতে পারে, এটা অপশনে রাখবেন। অ্যাটেনশন সিকিং ম্যাচ করে না, ইন্ট্রোভার্টেড ম্যাচ করে না, কোঅপারেটিভ আর কেয়ারিং আগেই আমরা জিএইচ ইউজ করে ফেলছি, কম্পিটিটিভও ম্যাচ করে না। তাহলে আপনি হাতে কারে রাখতে পারেন? আউটগোয়িং আর ইন্ডিপেন্ডেন্ট। এখন দেখি কোনটা ঠিক হবে। Who made friends easily, but I was actually terribly shy. তাহলে সে বলতেছে যে ইয়াংগেস্টরা ইজিলি মানুষের সাথে ফ্রেন্ডশিপ করতে পারে, সোশিয়েবল মানে কি আউটগোয়িং টাইপের। ইন্ডিপেন্ডেন্টটাও এখানে ম্যাচ করে না পারফেক্টলি আচরণের সাথে। আর হাউএভার সে নিজের সম্পর্কে বলতেছে আই ওয়াজ শাই। তাহলে ওর কথাটা তো এক্সেপশন, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। বাকিদের কথা ইন জেনারেল যেটা সেটাই ধরতে হবে। Really? That's funny. There have been hundreds of studies on twins, but mostly about nurture versus nature. There was one on personality which said that a twin is likely to be quite shy in social situations. মানে টুইনদের মধ্যে একটা পার্সোনালিটি দেখতে পাচ্ছে শাই ইন সোশ্যাল সিচুয়েশন। সেটা কোন ওয়ার্ডটার সাথে ভালো হয়? আমরা কোঅপারেটিভ, কেয়ারিং, আউটগোয়িং এই তিনটা ইউজ করে ফেলছি। শাইয়ের সাথে সেলফিশ যায় না, ইন্ডিপেন্ডেন্ট যায় না, অ্যাটেনশন সিকিং যায় না, কম্পিটিটিভ যায় না। তাহলে রইল বাকি ইন্ট্রোভার্ট, মানে একা একা থাকতে পছন্দ করে, শাই। তো এটার আনসার হবে ইন্ট্রোভার্টেড। Because they always have their twin around to depend on for support. My cousins were like that when they were small. They were only interested in each other and found it hard to engage with other kids. They're fine now, though. Only children have had a really bad press. A lot of studies have branded them as loners. বলছে only children has the really bad এক্সপ্রেস বা সামথিং লাইক দ্যাট। তো এইটা কি মানে? যারা একা একা থাকে তারা হলো মানুষের সাথে সহজে মিশতে পারে না, তারা হলো নিজের ইয়েটা নিয়ে আত্মকেন্দ্রিক, সেলফিশ টাইপের। Who think the world revolves around them because they've never had to fight for their parents' attention. কারণ অন্য কোনো সিবলিংস ছিল না, কারো অ্যাটেনশন সিক করার জন্য ফাইট করতে হয় নাই,
বা কোনো কিছু চাইতে হয় নাই, অটোমেটিক সব কিছু পেয়ে গেছে। সো তাদের মধ্যে অনলি চাইল্ডদের মধ্যে এই পার্সোনালিটিটা বিল্ড আপ করতে পারে সেলফিশ টাইপের, যে সব কিছুর কেন্দ্রে আমি। Does seem a bit harsh. One category I hadn't considered before was children with much older siblings. চিলড্রেন উইথ মাচ ওল্ডার, মানে থাকে না অনেকের বড় ভাই বোন তার চেয়ে 12 বছরের 15 বছরের বড়, এই টাইপের লোকজনের আচরণ নিয়ে কথা বলবেন। A couple of studies mentioned that these children grow up more quickly and are expected to do basic things for themselves. মানে তারা খুব তাড়াতাড়ি ম্যাচিউরড হয়ে ওঠে অ্যান্ড দে আর এক্সপেক্টেড টু ডু বেসিক থিংস ফর দ্যামসেলফ, মানে নিজেকে নিজে গোসল করাইতে পারে, নিজের খাবার দাবার জামা কাপড় নিজে পরে ফেলতে পারে, মানে কি ইন্ডিপেন্ডেন্ট, কারো উপর ডিপেন্ডেন্ট না। Like getting dressed. I can see how that might be true. Although I expect they're sometimes the exact opposite, playing the baby role and clamoring for special treatment. তো এই যে Before you hear the rest, 21 থেকে 26 ব্রেকডাউন করে দিলাম আনসারগুলা কিভাবে আমার বুঝতে হবে, আচরণগুলা সবগুলা কথা শুনে তারপর ম্যাচ করতে হবে। যাই হোক, এখন আমরা বাকি ইয়েতে যাব। এই যে আরেকটা টাফ পার্ট আসবে এখন, সেটা কি, সেটা হলো 27, 20, 29। এইখানেও অনেক কথা বলবে, স্পেশালি 27 অ্যান্ড 8-এ অনেকগুলা কথা বলবে, অনেক বড় বড় লাইন এখানে আপনার পড়তে হবে, সেইখান থেকে আপনার চুজ করতে হবে কোনটা ঠিক, কারেক্ট লেটারটা চুজ করতে হবে। আচ্ছা, প্রিভিয়াস কোয়েশ্চেনের জন্য আরেকটা জিনিস বলে রাখি, আমার কিন্তু এই ওয়ার্ডগুলো এখানে শূন্যস্থানে লিখতে হবে না, আমার লিখতে হবে লেটারগুলা, কোনটার জন্য এ, কোনটার জন্য সি, কোনটার জন্য এফ। ওকে, আমরা 27 অ্যান্ড 8-এর শুরুর আগে লিসেনিংটা স্টার্ট করি। of the discussion, you have some time to look at questions 27 to 30. What do speakers say about the evidence relating to birth order and academic service? মানে কে বড় ছোট তার সাথে তার একাডেমিক সাকসেস নিয়ে একটা রিলেভেন্স। তারপর হলো হোয়াট ডাজ রুথ থিঙ্ক ইজ সারপ্রাইজিং অ্যাবাউট দ্য ডিফারেন্স ইন ওল্ডেস্ট চিলড্রেন্স একাডেমিক পারফরমেন্স, মানে বড় Now বাচ্চাদের listen and academic answer questions 27 to 30. ওল্ডেস্ট চিলড্রেনদের একাডেমিক পারফরমেন্স নিয়ে কি কথা বলে। অপশনগুলো দেখি। ইট ইজ মেইনলি থ্যাঙ্কস টু দেয়ার রোলস অ্যাজ টিচার্স ফর দেয়ার ইয়াঙ্গার সিবলিংস, মানে বড় চিলড্রেন যারা থাকে তারা ইয়াঙ্গার সিবলিংসের টিচার হিসেবে কাজে লাগতে পারে। দ্য অ্যাডভান্টেজেস দে হ্যাভ অনলি লেড টু এ স্লাইটলি হায়ার লেভেল অফ অ্যাচিভমেন্ট, মানে তারা যেহেতু বড় তারা কিছু অ্যাডভান্টেজ পায়, কিন্তু সেইটা একটা হায়ার লেভেল অফ অ্যাচিভমেন্টে তাদেরকে হেল্প করে। অপশন সিতে বলতেছে দ্য এক্সট্রা প্যারেন্টাল অ্যাটেনশন দে রিসিভ অ্যাট ইয়াং এজ মেক্স লিটল ডিফারেন্স, মানে যেহেতু তারা আগে জন্ম নিচ্ছে তারা একটু এক্সট্রা প্যারেন্টাল অ্যাফেকশন বা কেয়ার পায়, সেটা তাদেরকে কিছুটা অ্যাডভান্টেজ দেয় কিনা। তো এই লাইনগুলো কি আমি এখন পড়ে রাখছি আগে আগেই ব্যাক, এই যে গ্যাপের যে সময়টা, এখন আমি শুনবো আর ভেরিফাই করব কোন লাইনটা সঠিক আর কোন লাইনটা ভুল, সেই জন্য আমার কেয়ারফুলি শুনতে হবে। What was the problem with most of these studies, do you think? I think it was because, in a lot of cases, data was collected from only one sibling per family, who rated him or herself and his or her siblings at the same time. Some of the old research into the relationship between birth order and academic achievement এই যে কথা কিন্তু শুরু হচ্ছে মাত্র, প্রশ্ন যেই আনসারগুলো কথা এখন বলবে, বার্থ অর্ডার অ্যান্ড একাডেমিক সাকসেস। has been proved to be accurate, though. Performances in intelligence tests decline slightly from the eldest child to his or her younger siblings. This has been proved in lots of recent studies. Yes, although what many of them didn't take into এই যে ও বলছে যে ওল্ডার থেকে ইয়াঙ্গারদের মধ্যে একটু রেজাল্ট খারাপ হওয়ার একটা ট্রেন্ড বা পসিবিলিটি থাকে, অলদো দিয়ে ওর ন্যারেটিভ কিন্তু এগেইনস্টে ছেলেটা আরেকটা কথা বলবে এখন, মানে এতক্ষণ যে কথাটা বলছে সেটা কিন্তু ভুল। consideration was family size. এই যে কনসিডারেশন, ফ্যামিলি সাইজ, অর্থাৎ খুব অল্প ডেটা নিয়ে কাজ করছে, এই জন্য ওই ছেলে এই মহিলার যেই মতামত তার সাথে ডিসএগ্রি করতেছে। The more siblings there are, the likelier the family is to have a low socio-economic status.
which can also account for differences between siblings in academic performance. The oldest boy might be given more opportunities than his younger sisters, for example. Exactly. But the main reason for the marginally higher academic performance of oldest children is quite surprising, I think. It's not only that they benefit intellectually from extra attention at a young age, which is what I would have expected. It's that they benefit from being teachers for their younger siblings. এই দেখছেন, এখানে বলছে যে আমি ভাবছিলাম যে এই টাইপের, যে ওরা এক্সট্রা বেনিফিট পাইছে প্যারেন্টদের থেকে, মানে অপশন সি এর কথা। কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ বিকজ অফ দেয়ার টিচিং রোল ফর দেয়ার ইয়াঙ্গার সিবলিংস, মানে ইয়াঙ্গার সিবলিংকে তারা যখন পড়ায় বা টিচার হিসেবে কাজ করে, তো তাদের সেই পড়াশোনার প্রতি সেই আগ্রহটা বা সেই অভ্যাসটা বিল্ড আপ হয়েছে, সেই জন্য তাদের একাডেমিক সাকসেসটা ভালো। তো অপশন সির কথা বলেও অ্যাকচুয়ালি সে অপশন এ এর দিকে চলে গেছে, তার আগের ন্যারেটিভটাকে ডিসএগ্রি করে। তো এই যে কথা শোনার সময় পুরোটা সেন্টেন্স আপনাকে শুনতে হবে ধৈর্য দিয়ে, এবং বুঝতে হবে কোন জায়গায় ডিস্ট্র্যাক্টর ওয়ার্ড, খাতায় একটু নোট রাখেন, অলদো, হাউএভার, বাট, আই থিঙ্ক, এই টাইপের ওয়ার্ডগুলো দিয়ে ন্যারেটিভকে চেঞ্জ করে ফেলে। এই জিনিসগুলো যদি ঠিকমতো আপনারা লোকেট করতে পারেন, তাহলেই সঠিক আনসার দিয়ে যেতে পারবেন। By verbalizing processes. Right. And this gives them status and confidence, which again contributes in a small way to better performance. So, would you say sibling rivalry has been a useful thing for you? এই যে I think এখন 29 and 30-তে কিন্তু চলে গেছে। দেখেন এই পার্টটা যে হার্ড হয় কেন, আপনি টাইম পাইছেন খুব অল্প, কিন্তু 4টা কোয়েশ্চেন, প্রত্যেকটার মধ্যে ইনফরমেশন প্রচুর হিউজ, সেই জন্য খুব দ্রুত এটা পড়ে ফেলতে হবে, এবং যখন লিসেনিং শুনতে থাকবেন তখনও ব্রেনে কাজ করতে থাকতে হবে যে কোনটার মিনিং কি, কোন লাইনটা কোথায় কি বলতেছে। এই জন্যই বলছি পার্ট 2 and পার্ট 3 হার্ড। so. My younger brother was incredibly annoying, and we fought a lot. But I think this has made me a stronger person. I know how to defend myself. এই যে সে একটা কথা বলছে যে রাইভালরি, মানে বাচ্চাদের ভাই বোনদের মধ্যে ঝগড়া থেকে কোন জিনিসটা সে শিখতে পারছে। শি লার্নড টু স্ট্যান্ড আপ ফর হারসেলফ বা ওয়ানসেলফ, সে নিজের জন্য ফাইট করতে পারতেছে, নিজের অংশটা ইয়ে করার জন্য। We had some terrible arguments, and I would have died rather than apologize to him. But we had to put up with each other. And এই যে ঝগড়া করলে আরেকটা বিষয় ছিল যে আমরা একে অপরের সাথে অনেক বেশি ঝগড়া, মতামত মিলতে চাই না, কিন্তু ইভেনচুয়ালি সে শিখছে, কি শিখছে, যে একজন আরেকজনের সাথে কি বলে মিটমাট করে দেওয়া বা টলারেন্ট হতে, সহ্য করতে শেখা, এই জিনিসটা সে শিখছে। তাহলে এই যে সিবলিংসের যে রাইভালরি, এই রাইভালরি থেকে 2টা লার্নিং এই মহিলা কিন্তু তার জীবন থেকে বলল, অপশন বি অ্যান্ড অপশন ডি। most of the time, we coexisted amicably enough. Yes, my situation was pretty similar. But I don't think having 2 older brothers made me any less selfish. I was never prepared to let my brothers use any of my stuff. That's perfectly normal. এই যে ছেলে যে লাস্টে একটা কথা বললো না ওর নিজের সম্পর্কে, মানে এটা হলো ইউজলেস একটা কথা বলছে। কারণ ও বলছে কি, অলদো আই ডোন্ট থিঙ্ক, মানে আমি মনে করি না যে আমার বড় ভাই থাকার পরেও, মানে রাইভালরি হওয়ার পরেও আমি ভালো কিছু শিখছি, মানে দ্যাট মেড মি মোর, দ্যাট মেড মি লেস সেলফিশ, মানে আমার অল্প সেলফিশ বানাইছে এমন না, আমার বড় ভাই ছিল তারপরেও আমি আমার জিনিসপত্র তাকে ইউজ করতে দিতাম না। তাহলে এইটা কিন্তু এই কোয়েশ্চেনের সাথে রেলেভেন্ট না। এই কোয়েশ্চেনের রেলেভেন্স হলো এই ভাই বোনদের, সিবলিংসদের রাইভালরি থেকে কি কি ভালো জিনিসপত্র, গুণাবলী সে শিখতে পারছে বা অ্যাচিভ করতে পারছে, সেই জিনিসটা ফোকাস করে ওই মহিলা কিন্তু 2টা জিনিস বলছে, যে সে ঝগড়ার মাধ্যমে নিজের অংশটা বা নিজের জন্য লড়াই করা, এটা শিখতে পারছে, অপশন বি। অ্যান্ড মাঝে মধ্যেই ঝগড়া হওয়ার পর আবার কিছুক্ষণ পরে তারা একসাথে মিলেমিশে যাইতো। তো এটার কিন্তু আবার অনেকে ভুল করে ফেলতে পারেন, যেমন এটা আমি যখন করছিলাম, আমি ভুল করে ফেলছিলাম এ অ্যান্ড বি দাগাইছিলাম। এতে কি লার্নিং টু শেয়ার, ওই যে একটা ওয়ার্ড বলছিল কো এক্সিস্ট উইথ ইচ আদার, এটাকে আমি ভাবছিলাম যে তাহলে মনে হয় একসাথে শেয়ার করে থাকতে পারবে, এটা শিখছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা না, অ্যাকচুয়ালি এটার মিন করতেছে যে কো এক্সিস্ট মানে একসাথে সহ্য করে, একজন আরেকজনকে টলারেট করে একসাথে থাকা। এই 2টা লার্নিং রাইভালরি থেকে সে শিখতে পারছে। তো শেষ, এই যে এই রেকর্ডিংটা কিন্তু শেষ। তো এইটা গেল আপনার পার্ট 3, এবং খুবই মানে
এটা হলো মানে কি বলে, অন্যান্য মডিউল যেমন রিডিং, রাইটিং এগুলাতে কোয়েশ্চেন টাইপ চেঞ্জ হয়। কিন্তু লিসেনিং এর পার্ট 3 তে এই যে ২৭, ২৮ আর ২৯, ৩০ এই টাইপের যে কোয়েশ্চেনগুলো দেখলেন, এগুলা অবধারিত আসবেই। যেই পরীক্ষাই দেন আপনি, জেনারেল দেন, একাডেমিক দেন, বছরের শুরুতে দেন, বছরের শেষে দেন, এরকম কিছু মিসকনসেপশন থাকে যে বছরের শুরুতে এক্সাম দিলে কোয়েশ্চেন ইজি হয়, বছরের শেষে এক্সাম দিলে কোয়েশ্চেন হার্ড হয়। যত যাই হোক না কেন, এই কোয়েশ্চেনগুলো কিন্তু থাকবে। চুজ দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড হলো কি বলে, চুজ দ্য কারেক্ট লেটার মাল্টিপল চয়েস থেকে, আর হলো ৫টা অপশন থেকে ২টা অপশন চয়েস করা তার ন্যারেটিভ শুনে শুনে। এই টাইপের কোয়েশ্চেনগুলো থাকবে। অ্যান্ড এর আগে যেটা দেখলাম ২১ থেকে ২৬-এ একটা টেবিল থেকে পার্সোনালিটির অপশনগুলো ম্যাচ করতে হয় বর্ণনা শুনে, এইটাও এই টাইপের টেবিল আসবে। তো এইগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন আমরা তো প্ল্যান করছি ক্লাস হলো 10টা ক্লাস হবে 25 দিনের মধ্যে। কিন্তু আমার এইখানে আপনাদের যে 15 জন 14 জন আছেন ক্লাস করতেছেন, তার মধ্যে কয়েকজন বলছে যে টাইমটাকে একটু লেন্দি করা, মানে 25 দিন না করে 1 মাস বা তার থেকে একটু লেন্দি করা। তো সেই জন্য উইকলি 3টার বদলে 2টা ক্লাস করে নিব। আর এই যে উইকে 2টা ক্লাস হবে, তার মাঝখানে বাসায় আপনারা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। শুরুতেই বলছি, প্রতিদিন অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা নিজেকে দিতে হবে প্র্যাকটিসের পিছনে। আজকে যেহেতু লিসেনিং এর পার্ট 1, পার্ট 1 যেরকম করছি এই টাইপের কোয়েশ্চেনই সবসময় আসে। পার্ট 2 অ্যান্ড পার্ট 3 এই 3টা জিনিসের কিছু জিনিস দেখাই দিলাম কিভাবে ব্রেকডাউন করে সলভ করতে হয়। আপনাদের কাজ হবে, এই যে বুক 15 থেকে আমি টেস্ট 1 করাইছি, আপনারা নেক্সট ক্লাস মেবি সেটা 3 দিন বা 4 দিন পর হবে। এর মধ্যে বুক 15 থেকে টেস্ট 2 এটার লিসেনিং পার্ট 1 টু 3, টেস্ট 3 এটার পার্ট 1 টু 3, টেস্ট 4 এটার পার্ট 1 টু 3, এই 3টা করে ফেলবেন। 40 মার্ক কিন্তু না, 30 মার্ক করে আপাতত সলভ করতে বলছি, যেহেতু বাকি পার্টটা আজকে আমি কভার করতে পারতেছি না টাইমের জন্য। এই 30 মার্কস আপনারা বাসায় শুনবেন, স্ট্র্যাটেজি অনুযায়ী সলভ করবেন, পেছনে আনসার আছে ম্যাচ করবেন, কার কত স্কোর হয় সেটা লিখে রাখবেন। তারপর নেক্সট ক্লাসে যখন এই বাকি টপিকটা নিয়ে কথা বলবো অ্যান্ড আপনাদের প্রবলেমগুলো শুনবো, কে কি প্রবলেম ফেস করতেছেন, সেই অনুযায়ী কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। তো সেইভাবে এই 2টা ক্লাসে লিসেনিংটাকে আমরা কমপ্লিট করব। তারপরে আমরা রিডিং মডিউলে যাব, তারপর রাইটিংয়ে যাব, অ্যান্ড স্পিকিং মডিউল একটা ক্লাস নিলে হবে। তারপর তাহলে 7টা ক্লাস কমপ্লিট হয়। 10টা ক্লাসের মধ্যে বাকি থাকবে আরও 3টা ক্লাস। সেই 3টা ক্লাসে আবার রিভিউ ক্লাস হবে, আপনাদের আরও কী কী এক্সট্রা সমস্যা আছে প্র্যাকটিসের পর, সেটা লিসেনিং হতে পারে, রিডিং হতে পারে, রাইটিং হতে পারে। তো এই টাইপের আমি যেই হোম টাস্কগুলো দিব আপনাদেরকে, এটা কিন্তু আপনারা অনেকেই জব করেন, অনেকে হাউস ওয়াইফ, অনেকে স্টুডেন্ট, ঠিক আছে, ভ্যারাইটি অফ পিপল। কিন্তু আপনাদের বাসায় যেহেতু আপনারা পরীক্ষা দিতে চান, বাসায় এই সময়টা প্র্যাকটিস করে আমাকে আপডেটটা জানাতে হবে, আপনাদের স্কোর কেমন আসতেছে, কী কী প্রবলেম ফ্যাসিলিটিস লাগবে, কী কী ডিফিকাল্টিস ফেস করতেছেন। না হলে আমি আপনাদেরকে ইমপ্রুভ করাতে পারবো না। তো আজকের জন্য এই 3টা জিনিস ছিল। আর মোটামুটি সব কিছু বলে দিছি। আই হোপ আমি কিছু মিস করি না। এই 3টা জিনিসের জন্য রেলেভেন্ট যা যা দরকার সে অনুযায়ী বলছি। এখন আপনারা বলেন